গুড আফটারনুন টু অল। আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের আজকেই হয়তো 47তম বিসিএস প্রিলিমিনারি আজকেই হয়তো প্রজ্ঞাপন আসতে পারে যে কত তারিখে পরীক্ষাটা হতে পারে, তারপরে কতজন নিয়োগ দিবে। আজকে হয়তো হতে পারে। তাহলে এখন থেকে যদি মনে করেন যে আমি আজ পর্যন্ত কিছু পড়ি নাই, এখন পর্যন্ত যে সময়টা আছে এই সময়টাতে যদি আপনারা ভালো করে পড়া শুরু করে দেন, আমার আশা করি যে খুব ভালো কিছু আপনারা করবেন। আমি যখন প্রিলিমিনারি পরীক্ষাগুলো দিতাম আমি এতটা সময় সাধারণত দেই নাই। কারণ আপনারা যদি চিন্তা করেন যে আমি আজকে থেকে পড়া শুরু করবো, হ্যাঁ এটা যথেষ্ট সময়। আপনি একটা রুটিন করতে পারেন যে এত তারিখ থেকে এত তারিখের ভিতর আমি বাংলা সাহিত্যটা শেষ করব, এত তারিখ থেকে এত তারিখের ভিতর আমি বাংলা ব্যাকরণ অংশটা শেষ করব, এত তারিখ থেকে এত তারিখের ভিতর আমি ইংলিশ গ্রামারটা শেষ করব, এত তারিখ থেকে এত তারিখের ভিতর আমি ইংলিশ লিটারেচারটা শেষ করব। এরকম প্রতিটা টপিক যদি একটা তারিখ অনুযায়ী আপনি আপনি যে টেবিলটাতে পড়েন বা যে রুমে পড়েন ওই রুমে একটা তালিকা টানায় রাখবেন যে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে আমি এটা পড়বো, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি এটা পড়বো, শেষ করবো। যদিও দেখবেন যে শেষ হচ্ছে না, কিছু কিছু বাকি থেকেই যাচ্ছে, ডেটা একটু বাড়াইতে হচ্ছে, তারপর আপনার এমন একটা তারিখ রাখবেন ফেব্রুয়ারির 15 তারিখ অথবা হচ্ছে 10 তারিখ, এর মাঝখানে আমার সবগুলো সাবজেক্ট শেষ হবে এটা। সাথে সাথে হচ্ছে যে কোচিং এর ক্লাসগুলো করেন, কোচিং এর ক্লাসটা করতেছি, আমরা প্রতিদিন ক্লাস করতেছি, তারপর যে একটা পরীক্ষা হচ্ছে ওই টপিকটার উপর এইভাবে পড়তে থাকবো, প্লাস নিজের একটা আমি সিলেবাসটা না রাখবো যে আমি এত তারিখ থেকে এত তারিখ শেষ করবো। এইভাবে যদি আপনারা শেষ করতে পারেন আশা করি ভালো কিছু হবে। আর আজকে আমরা একটা পড়া পড়বো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পড়া, লিঙ্কার্স, অর্থাৎ প্রেপোজিশন এন্ড কনজাংশন। এই দুইটা টপিক থেকে প্রতি বছরই এক মিনিমাম দুইটা প্রশ্ন আসে, ম্যাক্সিমাম 4টা পর্যন্ত প্রশ্ন আসে। আর এখানে কখনো কখনো আসে প্রিপোজিশনের আইডেন্টিফিকেশন, যেমন গত বছর আসছিল প্রিপোজিশন আইডেন্টিফিকেশন, তারপর আসছিল দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কখনো কখনো আসে কোনটা কনজাংশন, কনজাংশন দিয়ে শূন্যস্থান পূরণ, এরকমটা আসতে পারে। আজকে আমরা তাহলে পড়বো এই লিঙ্ক আছে দুইটা টপিক। আর এটা সিরিয়াল বা লেকচার অনুযায়ী না, এটা হচ্ছে আমাদের লেকচার পড়তে গেলে আরো অনেক পরে পরে। তারপর আমরা এটা দিয়ে শুরু করি। আর প্রথমে সবাই একটু কষ্ট করে হেডিংটা দিয়ে নেন, সবাই খাতা কলমটা নিয়ে নেন, তাহলে আমাদের কিছুটা লেখা যদি কিছুটা উপকৃত হওয়া যায় এটাই অনেক কিছু হবে। সবাই তাহলে হেডিংটা দিয়ে নেই। প্রথমে হেডিং দিব আমরা সবাই প্রিপোজিশন এন্ড কনজাংশন। আমরা সবাই হেডিংটা দিয়ে নিই প্রিপোজিশন এন্ড কনজাংশন। তারপর এখানে যে যে কোনটা প্রিপোজিশন কোনটা কনজাংশন অথবা কোনটা অন্য কিছু তা আমরা সবগুলা দেখবো। আগে সবাই হেডিংটা দিয়ে নেন প্রিপোজিশন এন্ড কনজাংশন। পরে আমরা হেডিংটা দেওয়ার পর আমরা দেখি কোনটাকে আমরা প্রিপোজিশন বলতে পারি আর কোনটাকে বলতে পারি আমরা কনজাংশন। প্রথমে আমরা এখানে লিখলাম প্রিপোজিশন। আমরা এক একটা পার্ট পার্ট করে পড়বো। প্রথমে পড়লাম প্রিপোজিশন এন্ড কনজাংশন, শুধু হেডিং দিয়েছি। এখন প্রিপোজিশন সংজ্ঞাটা দেখি। এটা পাশে লিখতে পারি যদি কোনো ওয়ার্ড কোনো নাউন অবলিক প্রনাউন অবলিক নাউন ফ্রেজকে একটি ক্লজ ব্র্যাকেটে লিখবো আমরা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এর সাথে যুক্ত করে তবে সেটি প্রিপোজিশন। এখন আমরা যদি প্রিপোজিশনকে আইডেন্টিফিকেশন করতে যাই তবে দেখি প্রিপোজিশন সংজ্ঞাটা কি। প্রিপোজিশন কি করে প্রথম থেকে দেখেন, প্রিপোজিশন কি করে যুক্ত করে।
তাহলে প্রিপোজিশনের কাজ করা কি? যুক্ত করা। প্রিপোজিশনের কাজটা কি করা? যুক্ত করা। আর সে যুক্ত করবে কাকে? কোনো নাউনকে। অথবা যুক্ত করবে কাকে? কোনো প্রনাউনকে। অথবা যুক্ত করবে কাকে? নাউন ফ্রেজকে, অর্থাৎ একাধিক ওয়ার্ড দিয়ে যে নাম বোঝায় তখন সেগুলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজকে। আর যুক্ত করবে কার সাথে? ক্লোজের সাথে। আর ক্লোজ মানে কি থাকবে? একটা সাবজেক্ট আর থাকবে একটা ফাইনাইট ভার্ব, সেটা প্রকাশ্য হলেও লাগবে, উজ্জ্বল হলেও লাগবে। আর এই যুক্ত করার কাজ যে ওয়ার্ডটা করবে তাকে বলতেছি আমরা প্রিপোজিশন। তাহলে রিপিট করি কথাটা। প্রিপোজিশন, প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন যুক্ত করে। প্রিপোজিশন কি করে? যুক্ত করে। আর যুক্ত করবে কাকে? সে যুক্ত করবে নাউনকে, অথবা যুক্ত করবে প্রনাউনকে, অথবা যুক্ত করবে কাকে? নাউন ফ্রেজকে। আর যুক্ত করবে কার সাথে? একটা ক্লোজের সাথে। আর ক্লোজ মানে কি থাকবে? একটা সাবজেক্ট আর কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব। সেটা প্রকাশ্য হলেও থাকবে, উজ্জ্বল হলেও থাকবে বা থাকতে হবে। আর এই যুক্ত করার যে কাজটা করবে তাকে আমরা বলতেছি প্রিপোজিশন। এখন আমরা এটা পাশে দেখি কনজাংশনটা তাহলে কি। এখন কনজাংশন, তাহলে প্রথমে একটু লিখে নিই কনজাংশন। এটা পাশে আমরা লিখতে পারি যদি কোনো ওয়ার্ড একটি ক্লোজকে অন্য একটি ক্লোজ এর সাথে যুক্ত করে তবে সেটি কনজাংশন। তাহলে আমরা যা দেখতে পেলাম প্রিপোজিশন এটা কাজ ছিল যুক্ত করা, আবার কনজাংশন এটা কাজ কি? কনজাংশন কি করে? যুক্ত করে। তাহলে প্রিপোজিশনও যুক্ত করে, তো কনজাংশন যুক্ত করে। তো কনজাংশন যে যুক্ত করে, কনজাংশন যুক্ত করবে কাকে? কনজাংশন যুক্ত করবে একটা ক্লোজকে আর একটা ক্লোজের সাথে। আর আমরা যদি আগের পেজে যাই তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনও যুক্ত করে। তাহলে প্রিপোজিশন যুক্ত করবে কাকে? নাউনকে, প্রনাউনকে, তো নাউন ফ্রেজকে কার সাথে যুক্ত করবে? ক্লোজের সাথে। আর ক্লোজ মানে কি থাকতেছে? একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। আবার দেখেন পরের পৃষ্ঠাতে আমরা যেটা কনজাংশন সম্পর্কে লিখলাম, দেন কনজাংশন, কনজাংশনও কি করবে? যুক্ত করবে। তবে সে যুক্ত করবে কাকে? একটা ক্লোজকে আর একটা ক্লোজের সাথে। এখন আসেন দেখি আমরা এটার এক্সাম্পলটা কেমন হয়। আমরা কয়েকটা বাক্য দেখবো, এখানে কোনটা প্রিপোজিশন, কোনটা কনজাংশন বা কোনটা অন্য কিছু সেটা আমরা আইডেন্টিফাই করবো এখন একটা একটা করে। তো প্রথমেই দেখি, এখানে লিখলাম হি কেম আফটার মি। এখানে আন্ডারলাইন হচ্ছে আফটার। দুই, এখানে আমরা লিখলাম হি কেম আফটার I had come. 3, এখানে লিখলাম he came after। আরেকটা বাক্য লিখলাম there is the up train। আরেকটা বাক্য লিখলাম সরি I shall help you provided sorry you
হবে মি। এখন দেখেন সেন্টেন্স আমরা 5টা সেন্টেন্স লিখলাম, এখানে 5টা সেন্টেন্সে কয়েকটা জায়গায় এখানে আমরা আন্ডারলাইন করলাম। এখন দেখি যে এখানে কোনটা কোন পার্সন পেজে কাজ করবে বা করতে পারে। প্রথম সেন্টেন্স দেখেন হি কেম আফটার মি, এই সেন্টেন্সে আন্ডারলাইন হচ্ছে আফটার। প্রথমত দেখেন এখানে আফটারটাকে যেটা আন্ডারলাইন করছে এটাকে আমরা বাদ দিতে পারি নাকি পারি না। এই সেন্টেন্সে যদি আমরা আফটার ওয়ার্ডটাকে দেখেন মনে মনে বাদ দিলাম যে আফটার বাদ, তখন দেখেন হি কেম মি, এই বাক্যটা কি হতে পারে? এই বাক্যটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না। যদি আমরা এখানে আফটারটা বাদ দিয়ে দিই তাহলে আফটারটা এখানে বাদ দেওয়া যায় না। তাহলে আফটারটা এখানে আমরা বলবো অতিরিক্ত শব্দ নাকি মূল শব্দ। যদি কোনো শব্দকে একটা বাক্য থেকে আমরা বাদ দিলেও বাক্যটা গঠন করতে পারি তখন সেটাকে বলা যায় অতিরিক্ত। কিন্তু দেখেন এই সেন্টেন্সে যদি আমরা আফটারটা বাদ দিয়ে দিই, এখানে বাদ দেওয়ার কিন্তু কোনো অপশন নাই, আফটারটা এখানে বাদ দেওয়া যাচ্ছে না। তো এটা একটা মূল তত্ত্ব, আর যেটা বাদ দেওয়া যায় সেটা অতিরিক্ত, এটা বাদ দেওয়া যায় না, এটা মূল। তারপর দেখেন আমরা যদি আফটার দিয়ে কি বাক্য শেষ? না, আফটার দিয়ে বাক্য শেষ হয় নাই, এরপর একটা ওয়ার্ড আছে সেটা কি মি। তাহলে এই ওয়ার্ডটা যদি বলে যে এটা বাদ দেওয়া যায় নাকি যায় না, না এটা বাদ দেওয়া যায় না। আর যেহেতু এটা বাদ দেওয়া যায় না তাহলে এটা মূল শব্দ। তারপর দেখেন আফটার দিয়ে কি বাক্য শেষ? না, পরে কিছু আছে। হ্যাঁ, দেখলাম যে এটা পরে একটা প্রনাউন আছে, তারপর একটা ওয়ার্ড আছে। আর যেহেতু এটা বাদ দেওয়া যায় না, এটা মূল। তারপর দেখেন এটা পরে আরো কিছু আছে, তার মানে কোনো কিছুকে যুক্ত করছে। এখন যুক্ত করলো কাকে? মিকে। আর মিটা কি এখানে একটা প্রনাউন। এখন এই মিটাকে সে যুক্ত করলো কার সাথে? হি কেম এর সাথে। আর হি কেম এখানে একাধিক ওয়ার্ড আছে, একাধিক ওয়ার্ড মাঝখানে একটা সাবজেক্ট আছে হি, একটা ফাইনাইট ভার্ব আছে কেম, আর একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে বলি আমরা ক্লজ। তাহলে এই ওয়ার্ডটা যুক্ত করলো একটা প্রনাউনকে। আর যে ওয়ার্ডটা কোনো নাউনকে অথবা প্রনাউনকে অথবা একটা নাউন ফ্রেজকে একটা ক্লোজের সাথে যুক্ত করে তখন সেই ওয়ার্ডটাকে বলি আমরা প্রেপোজিশন। তাহলে এখানে আফটার যে ওয়ার্ডটা আছে প্রথম বাক্যে, এই আফটারটাকে বলতেছি আমরা প্রেপোজিশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট, এখন পরের সেন্টেন্সে দেখি হি কেম আফটার আই হ্যাড কাম, এখানে আন্ডারলাইন আছে কোথায়? আফটার। আবার দেখেন এই সেন্টেন্সে যদি আমরা আফটারটা বাদ দিই বাক্য হতে পারে নাকি পারে না। প্রথম দেখেন হি কেম আই হ্যাড কাম, এটা কোনো বাক্য হতে পারে না। হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে আফটারটা বাদ দিয়ে যদি এটা কমা চিহ্ন বসাই তো একটা বাক্য হতে পারে, অথবা আপনি যদি আফটার পরিবর্তে একটা কনজাংশন বসান হোয়েন, তখনও সেটা বাক্য হতে পারে। কিন্তু আফটারকে সরাসরি কিন্তু বাদ দেওয়া যায় না। তাহলে আপনার প্রতি কোনো একটা ওয়ার্ড হলে বসাতে হবে, কোনো একটা জ্যোতি চিহ্ন হলে বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আফটারকে এখানে রিপ্লেস করা যায়, পরিবর্তন করা যায়, কিন্তু এটা কিন্তু বাদ দেওয়া যায় না। যেহেতু বাদ দেওয়া যায় না তাহলে আমরা এটাকে কি বলবো? অতিরিক্ত তত্ত্ব না মূল তত্ত্ব? অবশ্যই এটাকে বলতে হবে কি, হ্যাঁ অবশ্যই এটাকে বলবো আমরা মূল তত্ত্ব, যেহেতু এটা বাদ দিলে বাক্য গঠন করা যায় না। পরে দেখেন এখানে আফটার দিয়ে কি বাক্য শেষ? না, পরে কিছু আছে। তখন আমরা দেখতে পাচ্ছি না, আফটার পরে কিছু একটা আছে। কি আছে? আই হ্যাড কাম, একাধিক ওয়ার্ড আছে। একাধিক ওয়ার্ড মাঝখানে সাবজেক্ট আছে? হ্যাঁ সাবজেক্ট আছে। কোনটা আছে? আই। যদি বলি যে ফাইনাইট ভার্ব আছে? হ্যাঁ আছে। কোনটা? হ্যাড কাম। আর একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে আমরা কি বললাম? ক্লজ। তাহলে এখানে আফটার ওয়ার্ডটা যুক্ত করলো একটা ক্লজকে, যুক্ত করলো কার সাথে? যুক্ত করলো হি কেম এর সাথে। এখন যদি দেখতে যাই হি কেম, এখানেও একাধিক ওয়ার্ড আছে, এর মাঝখানে একটা সাবজেক্ট আছে হি, একটা ফাইনাইট ভার্ব আছে সেটা কি কেম, আর একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকার কারণে এটাকে বলতেছি আমরা ক্লজ। তাহলে এখানে যে আফটার ওয়ার্ডটা আছে সে যুক্ত করলো দুইটা ক্লজকে, আর দুইটা ক্লজকে যুক্ত করার কারণে এখানে যে আফটার ওয়ার্ডটা আছে এটাকে আমরা বলতে পারি নিঃসন্দেহে এটা হচ্ছে একটা কনজাংশন। এখন দেখি, দেখেন আফটার প্রথম সেন্টেন্সে ছিল এটা স্বাধীনভাবে বসে যুক্ত করছে, কারণ এটা বাদ দেওয়া যায় না। যুক্ত করলো কাকে? একটা প্রনাউনকে। আর যদি কোনো ওয়ার্ড কোনো নাউনকে বা প্রনাউনকে অথবা নাউন ফ্রেজকে এটা ক্লোজের সাথে যুক্ত করে সেই ওয়ার্ডটা প্রিপোজিশন। আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখেন এখানেও আফটার বাদ দিলে বাক্য হয় না, এটাকে রিপ্লেস করা যায় কিন্তু বাদ দেওয়া যায় না। এখন দেখেন এখানেও আফটারের পরে আছে কি? একাধিক ওয়ার্ড, আর একাধিক ওয়ার্ড সাবজেক্ট আছে ফাইনাল আছে, তাহলে এটা একটা ক্লোজ। আর যুক্ত করলো কার সাথে? এখানে আরেকটা ক্লোজের সাথে, তাহলে এই ওয়ার্ডটাকে বলবো আমরা কনজাংশন। এখন সেম ভাবে দেখেন 3 নম্বর সেন্টেন্সটা হি কেম আফটার, এখানে আন্ডারলাইন কোথায় আছে? আফটার। এখন যদি বলা যায় যে এখানে আফটার বাদ দেওয়া যায় নাকি যায় না? হ্যাঁ দেখেন এই সেন্টেন্স থেকে যদি আমরা আফটারটা বাদ দিয়ে দিই কোনো সমস্যা নেই, হি কেম শেষ, হি কেম শেষ। তাহলে আফটারটা এখানে কোনোভাবে কিন্তু মূল তত্ত্ব না, কারণ এটা বাদ দিলে বাক্য গঠন করা যায়, এটা একটা অতিরিক্ত তত্ত্ব। কারণ অতিরিক্ত জিনিস সম্পর্কে ধারণা নিয়ে নেই, পরে আমরা এই পৃষ্ঠাতে আবার ব্যাক করব। দেখেন কোনো কিছু সম্পর্কে আগে শুনে নেই কথাটা, তারপর আমরা লিখতে যাই। কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন হলে তাকে বলি আমরা মডিফায়ার। অতিরিক্ত কিছু হলে তাকে বলি আমরা মডিফায়ার। অতিরিক্ত হলে তাকে বলবো আমরা মডিফায়ার। আর যদি অতিরিক্ত জিনিসটা কোনো নাউন বা প্রনাউন সম্পর্কে হয়, অতিরিক্ত জিনিসটা যদি কোনো নাউন বা প্রনাউন সম্পর্কে হয় তখন তাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। আর নাউন প্রনাউন ছাড়া অন্য কিছু সম্পর্কে হলে তাকে বলি আমরা অ্যাডভার্ব। আমি আবার বলতেছি, অতিরিক্ত হলে তাকে বলবো আমরা মডিফায়ার,
আর অতিরিক্ত জিনিসটা যদি নাউন বা প্রনাউন সম্পর্কে হয় তখন তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। আর অতিরিক্ত জিনিসটা যদি নাউন প্রনাউন ছাড়া অন্য কোনো পাঁচ অফ স্পিচ সম্পর্কে হয় তখন তাকে বলবো আমরা অ্যাডভার্ব। দুটো বাক্য একটু দেখায় নেই। দেখেন এখানে একটা বাক্য লিখলাম, আই সো এ ডেকোরেটেড হাউস। আন্ডারলাইন করলাম ডেকোরেটেড, সরি। একটা বাক্য লিখলাম, হি নোজ বেটার। এখন প্রথম সেন্টেন্সে দেখি এখানে আন্ডারলাইন কোথায় আছে, ডেকোরেটেড। প্রথমত খেয়াল করে দেখেন তো এই বাক্য থেকে আমরা ডেকোরেটেডটা যদি বাদ দিই বাক্য হতে পারে নাকি পারে না? দেখেন তো, দেখেন বললাম আই সো এ হাউস, হতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। তাহলে এইটা যেহেতু আমরা ডেকোরেটেড ওয়ার্ডটা বাদ দিলেও আমরা বাক্য গঠন করতে পারি, তাহলে ডেকোরেটেডটাকে আমরা বলবো মূল তত্ত্ব না অতিরিক্ত? হ্যাঁ অবশ্যই এটা অতিরিক্ত। আর অতিরিক্ত হয়ে গেলেই তাকে বলে আমরা মডিফায়ার। অতিরিক্ত হলে তাকে বলে আমরা মডিফায়ার। এখন পরবর্তী দেখেন এই যে ডেকোরেটেড ওয়ার্ডটা এটা কার জন্য বসেছে, হাউসের জন্য। আর হাউসটা কোন পার্টস অফ স্পিচ ছিল, নাউন। আর নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য হলে তাকে বলে আমরা অ্যাডজেক্টিভ। 2 নম্বর সেন্টেন্স দেখেন, হি নোজ বেটার। এখানে আন্ডারলাইন আছে বেটার। এই সেন্টেন্সে যদি আমরা বেটার ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই তারপর দেখেন বাক্য কিন্তু গঠন করা যায়। যেমন হি নোজ, হি ট্রাইজ, হি প্লেজ, হি স্টাডিজ। আমরা ইচ্ছাগুলি কিন্তু এখানে বেটারটা বাদ দিতে পারি। তাহলে এটা অতিরিক্ত তথ্য। আর অতিরিক্ত হলেই তাকে বলবো আমরা মডিফায়ার। এখন পরবর্তীতে দেখেন এখানে হি নোজ বেটার, এই বাক্যটা বাংলা কি? এই বাক্যটার বাংলা হচ্ছে সে ভালো জানে বা সে ভালোভাবে জানে। এখন যদি বলতে চাই সে ভালো নাকি জানে ভালো, তখন দেখেন এটা অর্থটা দাঁড়ায় সে জানে ভালো। সে ভালো না সে জানে ভালো? সে জানে ভালো। তার মানে এখানে যে বেটার ওয়ার্ডটা এটা বলছে কার জন্য, নোজের জন্য। আর নোজটা কি ছিল, নাউন প্রনাউন নাকি ভার্ব? তো নোজটা ছিল ভার্ব। আর যদি এটা নাউন প্রনাউন নাকি অন্য পার্টস অফ স্পিচ? হ্যাঁ অবশ্যই এটা নাউন প্রনাউন ছাড়া অন্য পার্টস অফ স্পিচ। আর নাউন প্রনাউন ছাড়া অন্য পার্টস অফ স্পিচ সম্পর্কে অতিরিক্ত তথ্য হলে তাকে বলবো আমরা অ্যাডভার্ব। এখন আবার একটু জিসটা আমরা একটু সবাই শুনে নিই। অতিরিক্ত হলেই তাকে বলে আমরা মডিফায়ার। আর অতিরিক্ত জিনিসটা যখন নাউন বা প্রনাউন সম্পর্কে হবে তখন তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। আর নাউন প্রনাউন ছাড়া অন্য কিছু সম্পর্কে হলে তাকে বলবো আমরা অ্যাডভার্ব। এখন আমরা আমাদের আগের এক্সাম্পলটাতে ফেরত যাই। দেখেন এখানে আন্ডার আছে হি কেম আফটার। এখানে যদি আমরা আফটারটা বাদ দিয়ে দিই তারপর কিন্তু বাক্য গঠন করতে যেতে পারে। হি কেম সে এসেছিল, হি ওয়েন্ট সে গিয়েছিল, হতে পারে। তাহলে আফটারটা অতিরিক্ত। আর অতিরিক্ত হয়ে গেলে তাকে বলবো আমরা মডিফায়ার। এখন দেখি হি কেম আফটার এই বাক্যটা বাংলা কি? এই বাক্যটা বাংলা হচ্ছে সে পরে এসেছিল। এখন বলছে সে পরে নাকি এসেছিল পরে? তখন আমাদের তত্ত্বটা দ্বারাই এসেছিল পরে। তার মানে এখানে আফটার যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা এসেছে কেমের জন্য। আর কেমটা কি নাউন প্রনাউন নাকি ভার্ব? তাহলে আমরা যদি বুঝতে পারি তাহলে এটা দেখবো যে কেমটা হচ্ছে একটা ভার্ব। এখন যদি এটা নাউন প্রনাউন নাকি অন্য কিছু, তাহলে দেখবো যে এটা নাউন প্রনাউন ছাড়া অন্য কিছু। আর নাউন প্রনাউন ছাড়া অন্য কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য হয়ে গেলে তাকে বলে আমরা অ্যাডভার্ব। তাহলে দেখেন আমাদের তিনটা সেন্স এখানে আফটার ছিল। প্রথম বাক্যে এখানে আফটারটা ছিল প্রেপোজিশন, 2 নম্বর বাক্যে আফটারটা ছিল কনজাংশন, আর তৃতীয় বাক্যে এখানে যে আফটার যেটা আছে সেটা হয়ে গেছে অ্যাডভার্ব। এখন আমরা চলে যাই 4 নম্বর বাক্যটাতে। দেখেন দেয়ার ইজ দ্য আপ ট্রেন। এখানে আন্ডারলাইন কোথায়, আপ। এখন প্রথম কথা হচ্ছে এখানে আফটার বাদ দেওয়া যাবে নাকি যাবে না? হ্যাঁ এখন আমরা যদি সহজভাবে চিন্তা করি যে এখানে আফটার বাদ দেওয়া যাবে নাকি যাবে না, হ্যাঁ এখানে সরি আপ বাদ দেওয়া যাবে কিনা, কারণ দেখেন আপটা বাদ দিলেও কিন্তু এখানে বাক্য গঠন করা যাবে, দেয়ার ইজ দ্য ট্রেন। তাহলে এটা অতিরিক্ত তথ্য। আর অতিরিক্ত হয়ে গেলেই তাকে বলি হচ্ছে আমরা মডিফায়ার। এখন পরবর্তীতে প্রশ্ন দেবে যে এখানে আপটা কার জন্য, তখন আমি দেখি যে আপটা বসছে যেখানে ট্রেনের জন্য। আর ট্রেনটা কি ছিল, নাউন। আর নাউন সম্পর্কে অতিরিক্ত ওয়ার্ড বা মডিফায়ার হলে তাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। ডান। নেক্সট এখন দেখি 4 নম্বর সেন্টেন্সটা, 5 নম্বরটা সরি। আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি। এই প্রশ্নটা 40তম বিসিএস এ আসছিল। ইভেন এই বছর সহকারী পরীক্ষাতে এই বাক্যটা হচ্ছে সেম এই বাক্যটা, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি। প্রথম যদি প্রশ্ন করা হয় এখানে প্রোভাইডেড বাদ দিলে বাক্য গঠন করা যাবে নাকি যাবে না? দেখেন আই শ্যাল হেল্প ইউ ইউ ওবে মি, এটা কিন্তু কোনো বাক্য হতে পারে না। এদের মাঝখানে কোনো একটা জ্যোতি চিহ্ন হলো লাগবে, এটা কমা বসাতে পারি, সেমিকোলন বসাতে পারি, অথবা এর সাথে ইফ ইউ ওবে মি। তার মানে এটা পরিতে কোনো একটা জ্যোতি চিহ্ন হলেও লাগবে, কোনো একটা ওয়ার্ড হলেও লাগবে। তাহলে এটাকে বাদ দেওয়া যায় নাকি পরিবর্তন করা যায়? তাহলে আমরা সহজভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পরিবর্তন করা যায় বা রিপ্লেস করা যায়, কিন্তু বাদ দেওয়া যায় না।
তো এটা অতিরিক্ত তথ্য না, এটা একটা মূল তথ্য। যেহেতু এটা মূল তথ্য তাহলে এটাকে মডিফায়ার কোনোভাবে বলা যায় না। এখন যদি পরে প্রশ্ন করা হয় এখানে প্রোভাইডেড থেকে বাক্য শেষ না পরে আরো কিছু আছে, তো আমরা দেখতে পাবো না এটা পরে আরো কিছু আছে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় এটা স্বাধীনভাবে বসছে না যুক্ত করছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো এটা যুক্ত করছে। এটা যুক্ত করছে কাকে? ইউ ওবেমিকে। এখন যদি দেখি যে ইউ ওবেমি একাধিক ওয়ার্ড এখানে, কারণ একাধিক ওয়ার্ড মাঝখানে সাবজেক্ট আছে না নাই? হ্যাঁ আছে। যদি বলছে ফাইনাইট ভাব আছে না নাই? হ্যাঁ আছে। আর একটা সাবজেক্ট এটা ফাইনাইট ভাব থাকার কারণে এটাকে বললাম আমরা ক্লজ। তাহলে প্রোভাইডেড এখানে যুক্ত করছে একটা ক্লজকে। আর যুক্তগুলো কার সাথে? আই শ্যাল হেল্প ইউ এর সাথে। এখন যদি বলা হয় আই শ্যাল হেল্প ইউ, এখানে একটা ওয়ার্ড নাকি একাধিক? হ্যাঁ একাধিক ওয়ার্ড আছে। একাধিক ওয়ার্ডের মধ্যে সাবজেক্ট আছে নাই? হ্যাঁ আছে। যদি যে ফাইনাইট ভাব আছে নাই? হ্যাঁ ফাইনাইট ভাব আছে। আর একটা সাবজেক্ট এটা ফাইনাইট ভাব থাকলে তাকে বলি আমরা ক্লজ। তাহলে এই ওয়ার্ডটা যুক্ত হলো দুটো ক্লজকে, আর দুইটা ক্লজকে যুক্ত করার কারণে নিঃসন্দেহে এই ওয়ার্ডটাকে বলতে পারি আমরা কনজাংশন। ক্লিয়ার? তাহলে আমি প্রথম থেকে প্রশ্ন করি, আপনার উত্তর দিবেন। এখন দেখেন বুঝতে পারবে, উত্তর দেওয়া বুঝে নেন। যুক্ত করার কাজ যদি করে তাহলে দুইটা পার্টস অফ স্পিচ, কে কে? প্রিপোজিশন আর হচ্ছে কনজাংশন। আর যদি বলে যে অতিরিক্ত হিসেবে কাজ করে কয়টা পার্টস অফ স্পিচ? দুইটা, একটা হচ্ছে এজেটিভ আর হচ্ছে অ্যাডভার্ব। অতিরিক্ত হয়ে গেলে তাকে বলি আমরা মডিফায়ার। যখন দেখবেন অতিরিক্ত ওয়ার্ডটা বসছে একটা নাউন বা প্রনাউনের জন্য, তখন তাকে বলবো আমরা এজেটিভ। আর অতিরিক্ত জিনিসটা যদি নাউন প্রনাউন ছাড়া অন্য কিছুর জন্য বসে তখন তাকে বলবো আমরা অ্যাডভার্ব। এটা হচ্ছে মডিফায়ার। আর যখন দেখবেন কোনো একটা ওয়ার্ড এটা বাদ দিলে বাক্য গঠন করা যায় না, তা এটা স্বাধীনভাবে এটা মূল ওয়ার্ড হিসেবে বসছে। তারপর দেখবেন যদি এটা মূল ওয়ার্ড হিসেবে বসে তাহলে এটা পরে আর কিছু আছে কিনা। যদি দেখেন এটা পরে একটা নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ আছে, তাহলে সে নাউনকে বা প্রনাউনকে বা নাউন ফ্রেজকে যুক্ত করছে, তখন সেটা হচ্ছে প্রিপোজিশন। আবার যখন দেখবেন এটা পরে একটা ক্লজ আছে, আগে একটা ক্লজ আছে, তাহলে এটা দুটো ক্লজকে যুক্ত করছে, তখন সেটা দেবে কনজাংশন। এখন আপনাদের জন্য একটা প্র্যাকটিস দিচ্ছি, আপনারা বলবেন এটা কি। এখানে একটা এক্সাম্পল লিখতেছি, এটা আপনারা বলবেন এটা প্রিপোজিশন নাকি কনজাংশন নাকি এডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। হি ডাইড following the accident। এখানে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে এটা কোন পাস তা বের করবে, তার জন্য আমি অপশন দিচ্ছি। এক, প্রিপোজিশন। দুই, অ্যাডজেক্টিভ। তিন, কনজাংশন। চার, অ্যাডভার্ব। এখন আপনাদের কাজ হচ্ছে এটা কোন পাস পেয়েছে একটু কষ্ট করে বের করেন, দেখি আপনারা উত্তর করার চেষ্টা করেন। আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে 30 সেকেন্ড। আপনারা একটু আনসার করার চেষ্টা করেন 30 সেকেন্ড, যে এটা কোন পাস পেজ হবে। আন্ডারলাইন করা ওয়ার্ডটা কোন পাস পেজ। সিজান সাহেব আনসার করেছেন অ্যাডভার্ব। তারপর দেখি অন্যদের কি মতামতটা আছে, অপশন থেকে আমরা বের করার চেষ্টা করি। খাদিজা আক্তার বলতেছেন প্রিপোজিশন। ওকে, তারপর দেখি। ওকে, টাইম ইজ আপ। এখন আমরা দেখি এটা কোন পাস পেজ হতে পারে। প্রথম দেখেন এই সেন্টেন্স থেকে যদি আমরা ফলোইং ওয়ার্ডটাকে বাদ দিয়ে দেই বাক্যটা হতে পারবে কিনা। দেখেন হি ডাইড দ্য অ্যাক্সিডেন্ট, এটা কি কোনো বাক্য হতে পারে? না, এটা কিন্তু বাক্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই। হি ডাইড দ্য অ্যাক্সিডেন্ট হবে না। হি ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট, হি ডাইড, যে কোনো একটা বলতে চাই হি ডাইড, এটা ওয়ার্ডের প্রতি কোনো একটা ওয়ার্ড বসাতে হবে। এটা সরাসরি কিন্তু বাদ দেওয়া যায় না, এটা পরিবর্তন করা যায়। যেহেতু এটা বাদ দেওয়া যায় না, তো এটা অতিরিক্ত তথ্য কিন্তু না, এটা মূল তথ্য।
অতিরিক্ত হলে আমরা বলতে পারতাম এটা হচ্ছে একটা মডিফায়ার। মডিফায়ার হলে সেটা এজেটিভ হতে পারতো অথবা অ্যাডভার্ব হতে পারতো। যেহেতু এটা বাদ দেওয়া যায় না, এটা অতিরিক্ত তথ্য না, এটা মডিফায়ার না, তো এটা এজেটিভ হওয়ার সম্ভাবনা নাই, এটা অ্যাডভার্ব হওয়ার সম্ভাবনা নাই। প্রথম দুটো অপশন কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম, এজেটিভ বাদ, অ্যাডভার্ব বাদ। যারা মনে মনে এজেটিভ অ্যাডভার্ব ধরেছিলেন তাদের উত্তরে কিন্তু চলে গেল। এখন পরবর্তীতে দেখি এটা হয় হবে প্রিপোজিশন অথবা হবে কনজাংশন, কারণ এটা অতিরিক্ত না, মূল তথ্য। তারপর দেখি ফলোইং দিয়ে কিন্তু বাক্যটা শেষ হয় না, এটার পরে আরো কিছু আছে। এখন কি আছে? দ্য অ্যাক্সিডেন্ট। দ্য অ্যাক্সিডেন্ট, এখানে একাধিক ওয়ার্ড আছে, এর মাঝখানে কোনো সাবজেক্ট নাই। হ্যাঁ, এটা সাবজেক্ট হতে পারতো যদি এটা পরে একটা ফাইনাল ভার্ব থাকতো, তাহলে এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাল ভার্ব নাই। কিন্তু যদি ধরি যে অর্থ আছে কিনা, হ্যাঁ অর্থ আছে, দুর্ঘটনা ঠিক। আর একাধিক ওয়ার্ড, সাবজেক্ট নাই, ফাইনাল ভার্ব নাই, কিন্তু অর্থ আছে, তখন তাকে বলি আমরা ফ্রেজ। আর যেহেতু একটা নাম বোঝাচ্ছে তাহলে এটাকে বলবো আমরা নাউন ফ্রেজ। তাহলে সে যুক্ত করলো একটা নাউন ফ্রেজকে, আর যুক্ত করেছে কার সাথে? হি ডাইড এর সাথে। এখন যদি হি ডাইড কতগুলো ওয়ার্ড আছে? একাধিক ওয়ার্ড আছে, হ্যাঁ দুইটা ওয়ার্ড কিন্তু একাধিক ওয়ার্ড। আর একাধিক ওয়ার্ডের মাঝখানে এখানে সাবজেক্ট আছে হি, ফাইনাল ভার্ব হচ্ছে ডাইড। আর একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকার কারণে এটাকে বললাম একটা ক্লজ। তাহলে এই ফলোইং ওয়ার্ডটা কি করলো? ফলোইং ওয়ার্ডটা কি অতিরিক্ত হলো নাকি মূল হলো? মূল। তাও দেখেন ফলোইং দিয়ে কি বাক্য শেষ না পরে আর কিছু আছে? হ্যাঁ আছে। তাহলে এটা স্বাধীনভাবে বসছে না যুক্ত করছে? হ্যাঁ যুক্ত করছে। কাকে যুক্ত করলো? একটা নাউন ফ্রেজকে। আর যদি কোনো ওয়ার্ড একটা নাউনকে অথবা একটা প্রনাউনকে অথবা একটা নাউন ফ্রেজকে একটা ক্লজের সাথে যুক্ত করে, তখন সেই ওয়ার্ডটাকে বলবো আমরা প্রিপোজিশন। তাহলে এখন যদি প্রশ্ন হয় এটা কি, তাহলে এটাকে আনসার অবশ্যই বলবো আমরা প্রিপোজিশন। আর এটা হচ্ছে 46তম বিশেষ আসছিল যে হি ডাইড ফলোইং দ্য অ্যাক্সিডেন্ট, এখানে ফলোইংটা কি? তাহলে এখানে ফলোইংটা অবশ্যই কাজ করবে প্রিপোজিশনাল। হ্যাঁ, খাদিজা আক্তার, তারপর হচ্ছে ফাতিমা আক্তার, তারপর হচ্ছে বলছেন ইসরাত জান, আপনারা বলছেন প্রিপোজিশন। হ্যাঁ উত্তরটা সঠিক। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি প্রিপোজিশন কনজাংশনটা আমাদের কিভাবে সেন্টেন্সের লিঙ্কার হিসেবে কাজ করে, এপ্রিপোজিশনটা কিরকম হয় আমরা কয়েকটা দেখি। নেক্সট আমরা আজকে দুইটা বা তিনটা রুল দেখার চেষ্টা করব। দেখি রুল 1। রুল 1 আমরা সংজ্ঞার পরে সংজ্ঞাতে যা পড়েছিলাম, প্রথমেই লিখব আমরা প্রিপোজিশন প্লাস নাউন oblique pronoun oblique noun phrase conjunction প্লাস ক্লজ। তাহলে দেখেন প্রিপোজিশনের কাজ কি করা? প্রিপোজিশনের কাজ হচ্ছে যুক্ত করা। সে যুক্ত করবে কাকে? নাউনকে অথবা প্রনাউনকে অথবা নাউন ফ্রেজকে। আর কনজাংশন যুক্ত করবে, তো কনজাংশন যুক্ত করবে কাকে? ক্লজকে। আর এই দুইটা যে যুক্ত করবে, আর যুক্ত করবে কার সাথে? ক্লজের সাথে। অর্থাৎ প্রিপোজিশন যুক্ত করবে নাউনকে, প্রনাউনকে অথবা নাউন ফ্রেজকে, কার সাথে? ক্লজের সাথে। আর কনজাংশন যুক্ত করবে একটা ক্লজকে আর একটা ক্লজের সাথে। এখন আসুন দেখি একটা এক্সাম্পল কিভাবে কোয়েশ্চেন হয়, হবে বা হতে পারে। দেখলাম হি সরি did not come because dash। এখন আমি দুটো অপশন দিচ্ছি আপনাদের জন্য। এ নাম্বার his business, B নাম্বার he was busy। এখন দেখি এখানে কোনটা হয়, হবে বা হতে পারে। আপনি একটু চেষ্টা করেন, দেখেন এখানে কোনটা হয় বা হবে বা হতে পারে। আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে 45 সেকেন্ড। এখানে আনসার 1 হবে নাকি 2 হবে? হ্যাঁ, আপনি এখানে আনসার করার চেষ্টা করেন, 45 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। দেখেন আনসার কোনটা হবে, 1 হবে নাকি 2, এ নাকি বি? হিজ বিজনেস অর হি ওয়াজ বিজি? আনসার করার চেষ্টা করেন সবাই।
বি। ফাতেমা আক্তার বলছেন বি। তারপর আর কেউ আনসার করার চেষ্টা করেন, দেখেন তো কোনটা হয়, হবে বা হতে পারে। আহ, আফ্রোদিতি বি। তারপর আর কেউ? ফাতেমা আক্তার, আফ্রোদিতি। ওকে, এখন টাইম ইজ আপ, আমরা আনসারটা দেখার চেষ্টা করি। এখন দেখেন, হি ডিড নট কাম বিকজ ড্যাশ। এখন এখানে বিকজ হবে কোনটা হতে পারে? ছোটবেলা থেকে আমরা পড়েছি যে বিকজ এটা কি একটা কনজাংশন। এখন কনজাংশন এটা কাজ কি করা? যুক্ত করা। আর কনজাংশন যুক্ত করবে, হ্যাঁ, ডাক্তার নীলপরি, তারপর হচ্ছে এমডি আমিনুল ইসলাম, আবরার শাহিন শাফিন, আপনারা সবাই আনসার করার চেষ্টা করেছেন। ওকে, এখন দেখি কোনটা হয়। সরি, হ্যাঁ, দেখি এখানে কোনটা হয়। এখন বিকজ ছোটবেলা থেকে পড়েছি বিকজ হচ্ছে একটা কনজাংশন। এখন কনজাংশনের কাজ কি করা? যুক্ত করা। আর সে যুক্ত করবে কাকে? ক্লজ। ক্লজকে যুক্ত করবে। এখন যদি ক্লজকে যুক্ত করে তাহলে দেখি এখন কোনটা হয়। এ নাম্বার অপশন হিজ বিজনেস। এখন এই হিজ বিজনেসের কথা যদি চিন্তা করি যে এখানে একটা ওয়ার্ড নাকি একাধিক ওয়ার্ড, হ্যাঁ অবশ্যই এখানে একাধিক ওয়ার্ড আছে। এখন যদি প্রশ্ন করে একাধিক ওয়ার্ডের মাঝখানে কোনো সাবজেক্ট আছে? না, সাবজেক্ট নাই। যদি হিজ, হিজ কিন্তু সাবজেক্ট না। যদি এখানে হি হতো সাবজেক্ট হতে পারতো। হিজ কিন্তু সাবজেক্ট না, হিজ একটা পসেসিভ বাট নট এ সাবজেক্ট। তারপর যদি বলছে হিজ বিজনেস, হ্যাঁ এই হিজ বিজনেস সবটা মিলে একটা সাবজেক্ট হতে পারতো। হিজ বিজনেস সবটা মিলে সাবজেক্ট হতে পারতো যদি এটা পরে একটা ফাইনাইট ভার্ব থাকতো, কিন্তু এটা পরে কিন্তু ফাইনাইট ভার্ব নাই। তাহলে এটার মাঝখানে কোনো সাবজেক্ট নাই। তাহলে হিজ বিজনেস যদি বলছে এখানে একটা ওয়ার্ড নাকি একাধিক, অবশ্যই বলবো যে এখানে একাধিক ওয়ার্ড আছে। এর মাঝখানে কোনো সাবজেক্ট আছে? না, নাই। এর মাঝখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? না, নাই। অর্থ আছে? হ্যাঁ অবশ্যই একটা অর্থ আছে। এখন সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, কিন্তু অর্থ আছে, তাহলে এটাকে কি বলতেছি আমরা? ফ্রেজ। আর যেহেতু এটা নাম বোঝাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে একটা নাউন ফ্রেজ। এখন কনজাংশন কিন্তু ফ্রেজকে যুক্ত করে না, যুক্ত করতে পারে না, তাহলে এটা হচ্ছে না কোনোভাবেই। তাহলে এটাকে আমরা বাদ দিচ্ছি, এক নম্বর গণ। শেষ। এখন থেকে দুই, এটা হয় কিনা। এখন যদি হি ওয়াজ বিজি, একটা ওয়ার্ড নাকি একাধিক, অবশ্যই এখানে একাধিক ওয়ার্ড আমরা সহজভাবে দেখতে পাচ্ছি। এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে সাবজেক্ট আছে কিনা, হ্যাঁ সাবজেক্ট আছে, কোনটা? হি। যদি এখানে ফাইনাল ভার্ব আছে কিনা, হ্যাঁ অবশ্যই একটা ফাইনাল ভার্ব আছে, সেটা কোনটা? ওয়াজ। আর একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকলে সেটাগুলো আমরা ক্লোজ। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে এখানে আনসার কোনটা হবে? তাহলে অবশ্যই আমরা এখানে বলবো কোনটা? বি, হি ওয়াজ বিজি। কারণ কনজাংশন তো কাকে? ক্লোজকে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট, এখন দেখেন, হ্যাঁ যদি এখানে, হ্যাঁ আমাদের ইসাজান, হ্যাঁ আনসার বি। এখন যদি এখানে বিকজ না থেকে থাকতো এখানে বিকজ অফ, যদি থাকতো বিকজ অফ, তাহলে আমরা কি করতে পারতাম? দেখেন এখন শেষ হচ্ছে বিকজ দিয়ে না অফ দিয়ে? অবশ্যই এটা অফ দিয়ে শেষ হয়েছে। কারণ অফ কি আমরা দেখেছি, অফটা হচ্ছে একটা প্রেপোজিশন, আর বিকজ অফ একটা প্রেপোজিশন ফ্রেজ। এখন অফ যেহেতু একটা প্রেপোজিশন, তাহলে এটা তো আর ক্লজকে যুক্ত করবে না, এটা যুক্ত করবে কাকে? নাউনকে, অথবা নাউনকে অথবা নাউন ফ্রেজকে। এখন যদি বলা হয় যে এখন আনসার কোনটা, অবশ্যই এখন বলবো আনসার হবে কোনটা? দুই নাকি এক? যেহেতু ক্লজকে যুক্ত করতে পারবে না, তাহলে এখন আনসার হয়ে যাবে আবার এক। কিন্তু আমাদের প্রশ্ন ছিল কিন্তু বিকজ অফ না, ছিল কোনটা? বিকজ। আর যেহেতু বিকজ ছিল অবশ্যই আনসার হবে দুই। আর যেখানে বিকজ অফ থাকতো তাহলে আনসার আমরা করতাম হচ্ছে, বিকজ থাকলে আনসার ছিল দুই, আর যদি বিকজ অফ থাকতো তাহলে আনসার করতাম আমরা এক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা রুল দেখার চেষ্টা করি, আশা করি এটাতে বুঝতে পেরেছেন সবাই। আশা করি এখানে আপনাদের কোনো সমস্যা নাই। ওকে, নেক্সট, এখন আমরা পরবর্তী রুল টুতে যাচ্ছি। রুল টুটা একটু ভালো করে বুঝবেন, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা, এটা বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়, এবং টোফেলে এটা নিয়ে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখানে লিখবো আমরা in spite of despite, আর এটার পাশে আমরা নিচে লিখতে পারি সত্ত্বেও, প্লাস লিখতে পারি নাউন, লিখতে পারি প্রনাউন, লিখতে পারি আমরা নাউন ফ্রেজ। আর নিচে লিখবো আমরা আলাদা একটা লাইন, দো although even though।
এটার নিচে আমরা লিখতে পারি যদিও, আর এটা পাশে আমরা লিখতে পারি ক্লজ। এখন দেখেন ইনস্পাইট অফ ডেসপাইট অর্থ কি? সত্ত্বেও। আর এরা যুক্ত করবে কাকে? হয় নাউনকে, অথবা যুক্ত করবে প্রনাউনকে, অথবা যুক্ত করবে কাকে? নাউন ফ্রেজকে। আবার দেখেন দো, অলদো, ইভেন দো অর্থ কি? যদিও। ইভেন দো অর্থ হচ্ছে এমনকি যদিও, কিন্তু তিনটাকে আমরা একসাথে লিখলাম তো, তাই লিখলাম যদিও। এখন এরা যুক্ত করবে কাকে? ক্লজকে। আর এটা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বা বিশেষভাবে দ্রষ্টব্য একটা ফ্যাক্ট হচ্ছে, দেখেন ইনস্পায়ার থাকলে অবশ্যই তার সাথে অফ থাকবে, কিন্তু ডেসপাইটের সাথে কিন্তু অফ থাকবে না। অর্থাৎ ইনস্পায়ারের সাথে অফ না থাকলে ভুল, আর ডেসপাইটের সাথে অফ হচ্ছে থাকলে ভুল। আর নিচে একটা স্টার দিয়ে লিখে ফেলবেন আপনারা, এরা বিপরীত ধর্মী দুইটি ধারণাকে যুক্ত করে। এখন তাদের কাজটা কি দেখেন, ইনস্পায়ার অফ ডেসপাইট, দোল দৈবেন্দ্র, এরা সবাই যুক্ত করে, তবে যুক্ত করবে কাকে? এরা বিপরীত ধর্মী দুইটি ধারণাকে যুক্ত করবে। যেন একটা কাজ হওয়ার কথা ছিল না, তারপর কাজটা হয়েছে, কাজটা হওয়ার কথা না, তারপর কাজটা হচ্ছে, কাজটা হওয়ার কথা না, তারপর হবে, এরকম যদি আমরা বুঝাই তখন সেখানে হবে ইনস্পাইট অফ ডেসপাইট, অথচ দো অল দো ইভেন দো। তবে বিষয়টা হচ্ছে ইনস্পায়ার অফ ডেসপাইট এরা যুক্ত করবে নাউনকে অথবা প্রনাউনকে অথবা নাউন ফ্রেজকে, আর দো অল দো ইভেন দো এরা যুক্ত করবে কাকে? ক্লজকে। আর যুক্ত করবে কেমন ধারণা? যুক্ত করবে বিপরীত ধর্মী ধারণা। এখন কেমন হয় আসেন সবাই দেখি একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল দেখি, সবাই একটু তুলে নেবেন, তারপর হচ্ছে কোনটা আনসার হয় আনসার করার চেষ্টা করবেন। প্রথমে লিখলাম ড্যাশ হেভি রেন কমা দ্য ক্রিকেট সরি match was not cancelled। আমি কয়েকটা অপশন দিচ্ছি এখানে, অপশন দিলাম এখানে in spite of, অপশন দিলাম এখানে because of, অপশন দিলাম এখানে despite of, অপশন 4 লিখলাম এখানে do। এখন দেখি এখানে কোনটা আনসার হবে বা হতে পারে। আপনারা একটু আনসার করার চেষ্টা করেন তো, বুঝে বুঝে, ভুল হলে হোক সমস্যা নেই, চেষ্টা করি। আর ভুল থেকেই যদি ভালো কিছু হয়। আর আমি আপনাদের সময় যদি আপনাদের জায়গায় থাকতাম, আমার ভুল হওয়ার সম্ভাবনা ছিল, এখানে অস্বাভাবিক কিছুই না, ভুল হতে পারে, সমস্যা নাই। আমি থাকলে আমারও ভুল হইতো। এখন চেষ্টা করেন, দেখেন কোনটা হয়, হবে বা হতে পারে। ভুল হলে হোক, জাস্ট আমরা চেষ্টা করি যেখানে এ বি সি ডি কোনটা আনসার হবে, একটু চেষ্টা করেন। আপনাকে সময় যাচ্ছে 1 মিনিট, এখানে চেষ্টা করেন যে কোনটা আনসার হবে হতে পারে। ড্যাশ হেভি রেন কমা দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড। ফাতিমা আক্তার বলছেন এ, ধন্যবাদ। তারপর দেখি আর কে কি বলে। ফাতেমা আক্তার আনসার করার সময় সবসময় ফার্স্ট থাকেন, বুদ্ধিমতী মেয়ে। পরে দেখি আমরা কোনটা হতে পারে, আর কি কি হতে পারে। অন্যরাও চেষ্টা করেন, ভুল হলে হোক, ভুল হতেই পারে। আমি থাকলে আমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি ছিল আরো। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন, ভুল হলে হোক, দেখেন কোনটা হয়। নীলপরি বলছেন এ, ধন্যবাদ। তারপর দেখি আর কে কি আনসার করেন। হ্যাঁ, আনসার করার চেষ্টা করি।
ভুল হলে হোক, সমস্যা নাই। ওকে। ওকে, আমরা এখন আনসার দেখার চেষ্টা করি যে কারটা হয়, হবে বা হতে পারে, কিভাবে হচ্ছে হচ্ছে। এখন দেখি ড্যাশ হেভি রেন কমা দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড। এখন দেখেন একটা কমা চিহ্ন দেওয়া আছে। এখন কমা চিহ্নের আগে এখানে ওয়ার্ড আছে হেভি রেইন। এখন দেখবো যে এখানে একটা ওয়ার্ড নাকি একাধিক। অবশ্যই বলবো যে এখানে একাধিক ওয়ার্ড আছে, যেহেতু দুইটা একাধিক। একাধিক ওয়ার্ডের মাঝখানে কোনো সাবজেক্ট আছে? না, কোনো সাবজেক্ট নাই। কোনো ফাইনাইট ভাব আছে? না, এখানে কোনো ফাইনাইট ভাব নাই। অর্থ আছে নাকি? নাই। এমডি আমিনুল ইসলাম আনসার করেছেন সি, ধন্যবাদ। নেক্সট, এখন দেখি যদি বলা হয় এখানে ফাইনাইট ভাব আছে? নাই। সাবজেক্ট আছে? নাই। অর্থ আছে? হ্যাঁ, অর্থ একটা আছে, ভারী বৃষ্টিপাত বা ভারী বর্ষণ বা প্রবল বৃষ্টিপাত বা প্রবল বর্ষণ। কারণ একাধিক ওয়ার্ড, সাবজেক্ট নাই কিন্তু ফাইনাইট ভাবও নাই কিন্তু অর্থ আছে, এটাকে কি বলবো আমরা? ফ্রেজ। আর যেহেতু এটার নাম বোঝাচ্ছে তাহলে এটা বলবো আমরা নাউন ফ্রেজ। এখন দেখেন, তাহলে সে যতটা নাউন ফ্রেজকে, যেহেতু এটা ফ্রেজ আছে, তাহলে এখানে দো হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। দো কিন্তু প্রথমেই বাদ, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম দো যুক্ত করে কাকে? ক্লজকে। কিন্তু আমাদের এখানে যে অংশটাকে যুক্ত করছে এটা কিন্তু কোনো ক্লজ না, তাহলে এখানে দো হওয়ার সম্ভাবনা নাই, আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখানে আরেকটা আমরা দেখা মাত্রই বাদ দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ডেসপাইট অফ। কারণ আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম ইনস্পাইট থাকলে অবশ্যই অফ থাকবে, কিন্তু ডেসপাইটের সাথে অফ থাকবে না। ইনস্পাইটের সাথে অফ না থাকলে ভুল, আর ডেসপাইটের সাথে অফ থাকলে ভুল। তাহলে আমাদের 3 নাম্বার কিন্তু চলে গেল। আমরা কিন্তু দুইটা অপশন আগে কমে ফেললাম। এলিমিনেশন সিস্টেমে যদি যাই তাহলে দুইটা অপশন কমে গেল। এখন আমাদের বাকি আছে 1 আর বাকি আছে 2। এখন দেখি কোনটা হয়। এখন যদি দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেল, ক্রিকেট ম্যাচটা ক্যান্সেল করা হয়েছিল নাকি হয় নাই? দেখেন কি লেখা আছে, ক্রিকেট ম্যাচটা ক্যান্সেল করা হয় নাই। আর কি ছিল? প্রবল বৃষ্টি। কারণ প্রবল বৃষ্টি থাকলে খেলা বন্ধ, ক্রিকেট ম্যাচ চলবে না, বন্ধ হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি যদি প্রবল বৃষ্টি হয় ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে ক্রিকেট ম্যাচটা বন্ধ করা হয়েছিল নাকি হয় নাই? না, হয় নাই। তাহলে ক্রিকেট ম্যাচটা ক্যান্সেল করা হয় নাই, ক্রিকেট ম্যাচটা বন্ধ করা হয় নাই, ক্রিকেট ম্যাচটা বাতিল করা হয় নাই প্রবল বৃষ্টির কারণে নাকি প্রবল বৃষ্টির সত্ত্বেও? তাহলে যদি আমরা স্বাভাবিকভাবে দিতে, হ্যাঁ ইসা জান আনসার করছেন, ধন্যবাদ। নেক্সট, এখন যদি বলা হয় ক্রিকেট ম্যাচটা বন্ধ করা হয় নাই, বাতিল করা হয় নাই, তাহলে প্রবল বৃষ্টির কারণে নাকি প্রবল বৃষ্টির সত্ত্বেও? হ্যাঁ, আমরা বলবো প্রবল বৃষ্টি সত্ত্বেও ক্রিকেট ম্যাচটি বাতিল করা হয়নি। তাহলে এখানে বিকজ অফ হবে নাকি ইনস্পাইট অফ? অবশ্যই তাহলে আমরা আনসার পেয়ে যাচ্ছি এখানে কোনটা? ইনস্পাইট অফ। তাহলে বাংলা অর্থ কি দাঁড়ালো? প্রবল বৃষ্টি সত্ত্বেও ক্রিকেট ম্যাচটি বাতিল করা হয়নি। আর এখন আরেকটা বিষয় খেয়াল রাখেন, এখানে যদি আমাদের নোটটা না থাকতো, যদি এখানে নোটটা না থাকতো যে যদি ক্রিকেট ম্যাচটি ক্যান্সেল করা হয়েছিল, ক্রিকেট ম্যাচটি ক্যান্সেল করা হয়েছিল, তাহলে প্রবল বৃষ্টির সত্ত্বেও না প্রবল বৃষ্টির কারণে, তখন কিন্তু হচ্ছে প্রবল বৃষ্টির কারণে, তখন কিন্তু আমাদের আনসার হয়ে যেত বিকজ অফ। কিন্তু এখানে নোটটা কিন্তু আছে, তাই এটা বিপরীত ধারণা। আর বিপরীত ধারণা থাকার কারণে এখানে আনসার হয়ে যাচ্ছে ইনস্পাইট অফ। ঠিক আছে, নেক্সট। এখন আমরা আরেকটা রুল দেখি। এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারতাম, এখন আমরা ইচ্ছা করে দিলাম না, আমরা আরেকটা রুল দেখি। এখানে সবাই লিখবো আমরা রুল 3, আর আগে দিয়েছি আমরা রুল 2, এখন দেখবো আমরা রুল 3। এখানে সবাই একটু লিখতে পারি এন্ড, আর নিচে লিখতে পারি আমরা সরি বাট। এন্ড এটার পাশে আমরা লিখবো দুইটি একই ধরনের ধারণাকে যুক্ত করে। আর বাটে দেখে লিখবো ইমরান সাহেব, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। বাট, বাটের পাশে লিখবো আমরা দুইটি ভিন্ন ধরনের ধারণাকে যুক্ত করে। তো দেখেন এন্ড এটা কাজও যুক্ত করা, বাট এটা কাজও যুক্ত করা। তবে এন্ড যুক্ত করবে দুইটা একই ধরনের ধারণা, আর বাট যুক্ত করবে কি দুইটা ভিন্ন ধরনের ধারণা। এখন একই ধরনটা ভিন্ন ধরনটাকে একটু বুঝে নিই। এন্ড এর আগে যদি একটা বাক্য থাকে হাবোধক, তাহলে পরে হবে হাবোধক। এন্ড এর আগে যদি একটা বাক্যাংশ থাকে নাবোধক, তাহলে পরে বাক্যাংশটা হবে নাবোধক। আর বাটের আগে যদি থাকে হাবোধক, তাহলে পরে হবে নাবোধক। আর আগে আছে নাবোধক, পরে হবে হাবোধক। এন্ডের আগে যদি ভালো কথা থাকে পরে আমরা ভালো কথাই বলি, এন্ডের আগে যদি খারাপ কথা থাকে পরে আমরা খারাপ কথাই বলি, উচিত। আর বাটের আগে ভালো কথা, তাহলে পরে যে খারাপ। আর বাটের আগে যদি থাকে খারাপ কথা, তাহলে পরে ভালো।
যেমন বললাম ছেলেটি অত্যন্ত মেধাবী এবং এবং বলার পর আমি যখন বললাম যে এখানে ছেলেটি অত্যন্ত মেধাবী, এটা অবশ্যই একটা ভালো ধারণা দিচ্ছে আমাদের, তাহলে পরেও ভালো কথা, ছেলেটি অত্যন্ত মেধাবী এবং হচ্ছে দয়ালু। আরেকটা বাক্যে বললাম ছেলেটি অত্যন্ত মেধাবী, কিন্তু এই যে আমরা কিন্তু বললাম, এখন কিন্তু বলার আগে কিন্তু আমরা ভালো কথা বলে ফেলছি, এখন তারপরে আর ভালো বলার সুযোগ নেই। কিন্তু বলেছি, কিন্তু মানে কি আমরা এখন পেঁচ লাগাবো, আর যেহেতু পেঁচ লাগাবো তখন বলছে কিন্তু সে মানুষকে আহ মূল্যায়ন করে না, তখন এরকমটা বলতে পারি। তাহলে দেখেন যখন এন থাকবে তখন দুটি একই ধরনের ধারণা যুক্ত করবে, আর বার যখন থাকবে তখন দুটি কি করবে, ভিন্ন ধরনের ধারণা যুক্ত করবে। এখন আসেন দেখি কয়েকটা এক্সাম্পল কিরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় হয়, হবে বা হতে পারে। আমরা এখানে তিনটা এক্সাম্পল দেখি। এক, ছোটবেলা একটা কমন এক্সাম্পল, হি ইজ পোর ড্যাশ অনেস্ট, এটা কমন একটা এক্সাম্পল। দুই, হি doesn't sorry like smoking dash neither do I। আরেকটা বাক্যে লিখলাম man proposes dash God disposes। এখন আমাদের এখানে তিনটা শূন্যস্থান আছে, এই তিনটা শূন্যস্থানের জন্য আমাদের অপশন হচ্ছে এন্ড আর হচ্ছে বাট। এখানে কোথায় এন্ড হবে আর কোথায় বাট হবে, আমরা তিনটা শূন্যস্থান পূরণ করে ফেলি। এখন দেখেন তো কোথায় এন্ড হতে পারে আর কোথায় বাট হতে পারে, আপনাদের যেখানে যেটা বসাতে মন চায়। প্রথম বাক্য যদি এক নাম্বার এন্ড হয় লিখবেন এন্ড, যদি হয় বাট তাহলে লিখবেন বাট, দুই নাম্বার যদি এন্ড হয় তাহলে লিখবেন এন্ড, যদি বাট হয় বাট, তিন নাম্বার যদি এন্ড হয় লিখবেন এন্ড, আর যদি বাট হয় তাহলে বাট। আপনারা 1 2 3 এরকম ভাবে আনসার করার চেষ্টা করেন। দেখেন এখানে এন্ড বাট কোনটা হবে, একটু চেষ্টা করেন, আপনাদের সময় দেওয়া হচ্ছে 1 মিনিট। সবাই একটু কষ্ট করে আনসার করার চেষ্টা করেন, ভুল হলে হোক সমস্যা, আমরা চেষ্টা করি। দেখেন কোনটা হবে বা হতে পারে। সবাই আনসার করার চেষ্টা করেন। নাইম ইসলাম 1 নম্বর হচ্ছে বাট, ধন্যবাদ। ফাতেমা আক্তার এন্ড বাট, ধন্যবাদ। তারপর দেখি আর কি কি আনসার করেন কে কে। সাদিয়া আক্তার বর্ষা বাট এন্ড বাট, ধন্যবাদ। তারপর দেখি আর কি কি আনসার করি আমরা। সবাই আনসার করার চেষ্টা করি। হ্যাঁ সব পেয়েছি, ইসলাম হচ্ছেন বাট, ফাতেমা আক্তার আনসার চেঞ্জ করছে, ওকে। সাদিয়া আক্তার বর্ষা বাট, হ্যাঁ। নীল পরি লিখলেন 1 নাম্বার হচ্ছে বাট। পরে দেখি 1 2 3 কোনটা কি কি হতে পারে, সবাই আনসার করার চেষ্টা করি। ভুল হলে হোক, আর যে ভুলটা আমার সামনে হবে এই ভুলটা পরীক্ষার সময় হবে না, আর যদি হয় তাহলে আত্মবিশ্বাসটা বাড়বে। চেষ্টা করেন, ভুল হলে হোক সমস্যা নেই কোনো। আমি থাকলে আমার ভুল হওয়ার সম্ভাবনা ছিল। ফাতেমা আক্তার লিখেছেন বাট এন্ড বাট, ধন্যবাদ। এমডি আমিনুল ইসলাম লিখেছেন বাট এন্ড, ওকে ডান, ধন্যবাদ। তারপর দেখি আর কে কি আনসার করে। আমিনুল ইসলাম বাট এন্ড, ওকে ওকে। এখন আমরা আনসারগুলো দেখার চেষ্টা করি, প্র্যাকটিসটা করি। প্রথম সেন্টেন্স দেখেন, হি ইজ পোর ড্যাশ অনেস্ট। এখন এখানে কোনটা হবে, এন্ড নাকি বাট? এখন দেখেন পোর আর এখানে আছে অনেস্ট। এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়েছি, যেটা পড়তে তো মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে। ছোটবেলায় আমরা একটা লাইন পড়তাম, তারপর হচ্ছে আমাদের এসবি কাজী শাহানা জাকারিয়া আনসার করছেন বাট এন্ড বাট, ধন্যবাদ, ওকে। তারপর হচ্ছে আমাদের শাহরিন লিজা, আপনি আনসার করেছেন বাট এন্ড বাট, ধন্যবাদ, ওকে। নেক্সট এখন শুনি, ছোটবেলা থেকে একটা লাইন পড়তাম যে অভাবে স্বভাব নষ্ট।
হ্যাঁ, এখন ছোট এটা শুনতাম। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আহ, সততা এবং হচ্ছে দারিদ্র্য দুইটা এক রেখায় চলতে পারে না। এটা খুবই কষ্টকর একটা বিষয়। যেমন হচ্ছে আমরা মনে করেন আজকে দেশ খুব আর্থিক সংকটে আছে, আমাদের লোন নিতে হবে। আমরা লোন নিতে গেলাম আইএমএফ এর কাছে। আইএমএফ যখন লোন দিচ্ছে তখন তারা শর্ত দিয়ে দিচ্ছে আমাদেরকে যে কৃষি খাতে ভর্তুকি দেওয়া যাবে না, জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া যাবে না। এখন যদি আমি চিন্তা করি কৃষি খাতে জ্বালানি খাতে যদি আমি ভর্তুকি না দেই, তাহলে হচ্ছে আমার দেশের অবস্থা অস্থির হয়ে যাবে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। আবার আমি চিন্তা করলাম যে না, আমি লোন নেব। লোন নিলে তাদেরকে যদি বলি যে আমি তো এটা দিতে পারবো না, আমি কৃষিখাতে ভর্তুকি দিতে হবে, জ্বালানি খাতে ভর্তুকি দিতে হবে, তখন তারা কিন্তু আমাকে লোন দিতে রাজি হবে না। অথবা মনে করেন আপনি কারো কাছে টাকা ধার চাইতে গেলেন, ভাই আমার খুব বিপদে আছি, আমাকে 1 লাখ টাকা দিয়ে আপনি সাহায্য করেন। তখন আপনি যখন লোন নিতে যাবেন তখন বলবেন যে ভাই আমি আপনাকে লোন দেবো, আপনার লোন দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার 100 টাকাতে 10 টাকা করে সুদ দিতে হবে। তখন তো ভাই সুদ দেওয়া তো হারাম। তখন এই কথা বলার পর কিন্তু সে আমাকে লোন দিবে না। সে চিন্তা করে তার কিভাবে লাভ পাওয়া যায়, সে মুনাফা দিতে হবে বেশি। তখন আমি যদি বলি যে ভাই আমার কাছে এত টাকা নাই যেটা আমি মুনাফা দিতে পারবো, আমি খুব বিপদে আছে সাহায্য, তখন সে আমাকে সাহায্য করতে রাজি হবে না, তার কোনো একটা বিনিময় চায়। তখন আমরা যদি যখন সমস্যায় পড়ে যাই তখন আমরা কারো না কারো শরণাপন্ন হইতে হয়। তখন সে যা বলে আমরা মেনে নিতে কিছুটা বাধ্য হয়ে যাই। তখন অনেস্টি আর প্রপার্টি দুইটা এক জায়গায় চলে না, চলতে পারে না। যেমন আমরা ছোটবেলাতে একটা লাইন পড়েছিলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিন্তু তার সাথে মার্ক টুয়েন আরেকটু লাইন যুক্ত করেছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ দেয়ার ইজ মানি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা যদি সেখানে জীবন দানের উপায় থাকে। কিন্তু কথা হচ্ছে ওই আমাদের দ্বিতীয় লাইনটা পড়তে দেওয়া হয় নাই। দ্বিতীয় লাইনটা পড়তে দিলে আমরা অসৎ হয়ে যাবো, এই সেই তো আমরা এমনিতেই নেক্সট। তাহলে এখন অনেস্টি আর প্রপার্টি দুইটা এক রেখা চলনা চলতে পারে না, তাহলে এটা বিপরীত ধারণা। আর যেহেতু বিপরীত ধারণা অবশ্যই এখানে আমরা যুক্ত করবো বাট। 2 নম্বর দেখেন, হি ডাজন্ট লাইক স্মোকিং ড্যাশ নেইদার ডু আই। সে রাজনীতি পছন্দ করে না, আমি করি না। তাহলে এখানে সে রাজনীতি পছন্দ করে না কিন্তু আমি করি না, নাকি আমিও করি না? তাহলে কি দাঁড়ায় যে আমিও করি না, তাহলে ও, তাহলে এখানে সে এটা বাক্যটা আছে একটা নেগেটিভ বাক্যাংশ, এখানে আছে নেদার ডু আই, আমি করি না, এটাও নেগেটিভ। তাহলে যেহেতু দুইটাই এক, তাহলে এখানে যুক্ত হবে এন্ড। সে রাজনীতি পছন্দ করে না, আমিও, সরি, সে ধূমপান পছন্দ করে না, আমিও না। তাহলে যেহেতু এখানে দুইটাই না বোঝো, তাহলে এখানে যুক্ত হবে এন্ড। এখন সেম ভাবে দেখেন 3, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। এটা আক্ষরিক অনুবাদ হচ্ছে, আমরা ভাবানুবাদে চলে যাই। আক্ষরিক অনুবাদ হচ্ছে মানুষ প্রস্তাব করে, চায়, আর সৃষ্টিকর্তা মীমাংসা করে অথবা হচ্ছে নাই করে দেয়, বাতিল করে দেয়। আর যদি ভাবানুবাদ দেখি, মানুষ চায় এক, হয় আরেক, তাহলে মানুষ চাচ্ছে একটা, হচ্ছে আরেকটা। তাহলে এখানে দুইটা ভিন্ন ধারণা, চাওয়া এক, হওয়াটা আরেক, তাহলে ভিন্ন ধারণা। আর যেহেতু ভিন্ন ধারণা অবশ্যই কি হবে এখানে বাট। আর যেটা ভাবানো হচ্ছে মানুষ চায় এক, হয় আরেক। ক্লিয়ার? নেক্সট। ওকে, এটা তো বোধহয় একটু বেশি কথাই বলে ফেললাম প্রথম বাক্যটা বলতে গিয়ে। এখন আমরা আরেকটা রুল দেখি, রুল 4। এটা দিয়ে আশা করি আমরা এগোতে পারবো ভালো করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, রুল 4। এখানে আমরা লিখবো ইফ, এটা পাশে আমরা লিখবো যদি, এটা পাশে ব্র্যাকেটে লিখবো আমরা শর্ত, নিচে লিখবো আমরা ইন কেস, এটা পাশে লিখবো আমরা যদি, তবে এটা পাশে আমরা বাংলা লিখবো পূর্ব প্রস্তুতি। আর এই দুইটা পাশে আমরা লিখবো ক্লজ। আর নিচে একটা স্টার দিয়ে লিখবো আমরা ইন কেস অফ, প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেটা একটা নাউনের কাজ করবে, যেটাকে আমরা বলে থাকি জিরান্ড। অবলিক থাকতে পারে এখানে একটা নাউন, অথবা থাকতে পারে একটা প্রনাউন, সাধারণত এটা খুব কমই থাকে বা থাকে না, অথবা থাকতে পারে একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা যদি দেখতে যাই, দেখেন ইফ, ও স্যার দেখতে বসার 3টে হয়েছে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট। এখন দেখি ইফ, এটা অর্থ যদি, আর এটা দ্বারা কি বোঝাবে শর্ত। ইন কেস, এটাও যদি, তবে এটা দ্বারা কি বোঝাবে পূর্ব প্রস্তুতি। আর এই দুইটাই যুক্ত করবে কাকে? ক্লজকে। অর্থাৎ এরপরে থাকবে একটা সাবজেক্ট আর একটা ফাইনাল ভার্ব। এখন শর্ত এবং পূর্ব প্রস্তুতি দুইটার মধ্যে একটু পার্থক্যটা বুঝে নিই, যেটা হচ্ছে আমাদের পরীক্ষাতে সাহায্য করবে এবং আমাদের দরকার হবে। এখন কি কি
সেটা হচ্ছে শর্ত পূর্বস্থিতি। যে কাজটা এখানে দুইটা কাজের কথা উল্লেখ থাকবে। যদি আমরা আহ, দ্বিতীয় কাজটা হচ্ছে আর প্রথম কাজটা আমরা করলাম না, তখন এখানে দেখবেন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তখন ক্ষতি থেকে বাঁচার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে পূর্ব প্রস্তুতি। আর যেখানে ক্ষতির কথা কোনো উল্লেখ নাই সেটাকে বলবো আমরা শর্ত। যেমন বললাম, ফোন নাম্বারটা নিয়ে যান যদি আপনি বাসার ঠিকানা ভুলে যান। কারণ আপনি করলেন কি, আপনি ফোন নাম্বার নিলেন না, রাস্তায় গিয়ে আপনি বাসার ঠিকানাটা ভুলে গেছেন, কারণ আসবেন কিভাবে, তখন একটা বিপদে পড়ে গেলেন। তাহলে এখানে যে ফোন নাম্বার নিয়ে কাজটা করা হচ্ছে বা ফোন নাম্বারটা নিয়ে কথা বলছে, কেন বলছে? এটা পূর্ব প্রস্তুতির জন্য। আবার আরেকটা বাক্যে বললাম, আহ, আপনি ফোন নাম্বারটা নিয়ে যান যদি ভালো লাগে। আপনি ফোন নাম্বার নিলেন না, ভালো লাগলোও না, এখানে তো কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তখন এটা বোঝাবে কি? শর্ত। তখন আমরা ইউজ করবো এখানে ইফ। আর দুইটা যুক্ত করবে কাকে? ক্লজকে। আবার যদি দেখেন ইন কেস নাই, এখানে আছে ইন কেস অফ, তখন এটা হচ্ছে একটা প্রিপোজিশন ফ্রেজ। আর ইফ এবং ইন কেস এরা কাজ করবে ক্লোজের। আর ইন কেস অফ কাজ করবে প্রিপোজিশন বা প্রিপোজিশন ফ্রেজের। তখন ইন কেস অফ থাকলে এটা যুক্ত করবে কোনো ভার্ব প্লাস আইএনজি অথবা কোনো নাউন কি অথবা প্রনাউন কি। প্রনাউন রিয়ারলি হয় না বললেই চলে। আর তারপর অথবা যুক্ত হতে পারে নাউন ফ্রেজ। এখন কিরকম প্রশ্ন হয়, হবে বা হতে পারে, আসেন সবাই একটু প্র্যাকটিস করি। দেখলাম এখানে টেক দ্য আমব্রেলা, ড্যাশ এ ট্রেন্স। আরেকটা বাক্যে বললাম উই উইল প্লে ফুটবল ড্যাশ ইট রেন্স। এখন এই দুইটার জন্য আমি অপশন দিচ্ছি। ইফ ইন কেস ইন কেস অফ। এখানে দুইটা শূন্যস্থান আপনারা ফিল আপ করবেন। কোথায় ইফ হবে, কোথায় ইন কেস হবে, কোথায় ইন কেস হবে, আপনারা দেখেন কোনটাতে কি হতে পারে। সময় দেওয়া হচ্ছে এখানে 45 সেকেন্ড। আনসার করার চেষ্টা করেন। এ নাম্বার মাকসুদুল আমিন লিখেছেন। এ নাম্বার হচ্ছে ইন কেস, বি নাম্বার ইফ। ধন্যবাদ, ধন্যবাদ। তারপর ওনারা একটু আনসার করার চেষ্টা করেন, দেখি আমাদের কোনটা হয়, হবে বা হতে পারে। চেষ্টা করেন। ফাতেমা আক্তার লিখেছেন ইন কেস, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইফ। ধন্যবাদ। তারপর দেখি কোনটা কি হতে পারে, আবার অন্যরা আনসার করেন। তারপর লিখেছেন মুহসিনাত মিথিলা, এ নাম্বার লিখেছেন ইন কেস, বি নাম্বার ইফ। ধন্যবাদ। তারপর দেখি আমরা আনসার করার চেষ্টা করেন, দেখি কোনটা হয়, হবে বা হতে পারে। এমডি আমিনুল ইসলাম লিখেছেন ইফ ইন কেস। ধন্যবাদ। ওকে, এখন আমরা সবাই একটু আনসারগুলো প্র্যাকটিস করছি। শাহরিন লিজা লিখেছেন এ নাম্বার হচ্ছে ইন কেস, 2 নাম্বার হচ্ছে ইফ। ওকে, ধন্যবাদ। ওকে ওকে, আপনাদের আনসারগুলো দেখলাম, ধন্যবাদ। এখন আপনাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ প্রচুর পরিমাণে। এখন আসেন দেখি কোনটা আনসার হয়, হবে বা হতে পারে। প্রথম সেন্টেন্সটা দেখেন,
বলছে টেক দ্য আমব্রেলা ড্যাশ ইট রেন্স। এখন দেখেন এখানে দ্বিতীয় যে ঘটনাটা, এখানে শূন্যস্থান পর যে অংশটা ইট রেন্স, বৃষ্টি হওয়ার ঘটনা, মনে করেন বৃষ্টি হলো। তারপর এখানে হচ্ছে টেক দ্য আমব্রেলা, ছাতা নেওয়ার কথা বললো। এখন বৃষ্টি হলো, আমরা ছাতা নিলাম না, তখন বৃষ্টি আসলো ছাতা নিলাম না, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নাই? অবশ্যই ক্ষতি হবে, আমরা ভিজে যাবো, অসুস্থ হতে পারি। তাহলে এখানে যে কাজটা হচ্ছে এটা কি শর্ত সাপেক্ষে না পূর্ব প্রস্তুতি? অবশ্যই বলবো এই কাজটা হচ্ছে পূর্ব প্রস্তুতির সাপেক্ষে। আর যেহেতু এখানে পূর্ব প্রস্তুতির সাপেক্ষে হচ্ছে, তাহলে এখানে আনসারটা অবশ্যই হবে ইন কেস। আবার 2 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখেন, বলছে উই উইল প্লে ফুটবল ড্যাশ ইট রেন্স। এখন এখানে শূন্যস্থান পর যে ঘটনাটা এটা ঘটলো, বৃষ্টি আসলো। তারপর প্রথম যে ঘটনাটা এখানে উইল প্লে ফুটবল, আমরা ফুটবল খেললাম না, খেললাম না। কারণ যদি আমরা বৃষ্টি আসলো ফুটবল খেললাম না, এখানে কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ফুটবল লুডো যা ইচ্ছা তাই থাক, আমরা খেললাম না, না খেললে কিন্তু এখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আর যেহেতু ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তার এটা পূর্ব অবস্থিতি না, এটাকে বুঝবো আমরা একটা শর্ত। আর যেহেতু শর্ত, তাহলে এখানে হয়ে যাবে কি ইফ। আশা করি সবাই বুঝতে পেরেছি। আর এখানে ইন কেস অফ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ইন কেস অফ যুক্ত করবে কোনো একটা জিরানকে, মানে ভার্ব প্লাস আইএনজি, অথবা যুক্ত করবে এটা কোনো নাউনকে, অথবা যুক্ত করবে কোনো একটা প্রনাউনকে, অথবা যুক্ত করবে একটা নাউন ফ্রেজকে। শূন্য, তারপর এখানে কোনটাতে কিন্তু জিরান অথবা নাউন অথবা প্রনাউন, নাউন ফ্রেজ কোনটাতে এখানে যেহেতু নাই, তাহলে আমরা অবশ্যই এখানে আনসার করবো হচ্ছে প্রথমটাতে ইন কেস আর দ্বিতীয় হবে ইন কেস অফ, সরি লজ্জিত, প্রথমটা ইন কেস আর দ্বিতীয় হয়ে যাচ্ছে ইফ। কিন্তু যদি এরকম থাকতো বাক্যটা যে উই উই না সরি টেক দ্য আমব্রেলা ড্যাশ রেইনিং। এখন যদি বলা হয় যে এখন আমরা আনসার কোনটা নেব, এখন দেখেন টেক দ্য আমব্রেলা ড্যাশ রেইনিং, এখন শূন্য স্থান পর এখানে গেছে রেইনিং, এখানে গেছে ভার্ব প্লাস আইএনজি, রেন ভার্ব প্লাস আইএনজি রেইনিং, তাহলে এটা একটা ভার্ব প্লাস আইএনজি অথবা জিরান্ড। আর যেহেতু এখানে জিরান্ড আছে, তাহলে এখানে কোনোভাবেই কিন্তু আমরা ইফ কেউ নিতে পারবো না, কারণ ইন কেস কেউ নিতে পারবো না। কারণ আমরা একটু আগে দেখলাম ইফ এবং ইন কেস এর যুক্ত করে কাকে, ক্লজকে, কিন্তু এখানে কিন্তু কোনো ক্লজ নাই। এখানে আছে ভার্ব প্লাস আইএনজি জিরান্ড অথবা নাউন অথবা প্রনাউন অথবা নাউন ফ্রেজ, তাহলে এখানে হয়ে যাবে আবার ইন কেস অফ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তীতে আরেকটা রুল দেখি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শারিন লিজা অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, বুদ্ধিমতী মেয়ে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, বোনগুলো বুদ্ধিমতী, ধন্যবাদ। ইন কেস অফ। এখন আমরা দেখি আরেকটা রুল। রুল হচ্ছে আমাদের 5। রুল 5-এ আমরা কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন দেখবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আর মেয়েদের সাথে রিলেটেড আর কি। দেখি মেড, এখানে একটা আমরা অফ লিখতে পারি, এখানে ফ্রম লিখতে পারি আমরা, এখানে বাই, নিচে নিচে ইন, আপ অফ, আরো অনেক কিছু দিতে পারতাম, আমরা এগুলো দেখলাম। অফ, ফ্রম, বাই, ইন, আপ অফ। এখন অফ যদি কোথাও দেখেন মেড আছে, তারপর উপাদান আছে, আর এটা পাশে আমরা ব্র্যাকেট রাখবো, সরি দেখা গেলে ফ্রম, এটা তো উপাদান, তবে এটা পাশে ব্র্যাকেট লিখবো আমরা দেখা না গেলে। তারপর বাই, এটা পাশে লিখবো আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান। ইন, এখানে লিখবো আমরা স্থান। আপ অফ, এটা পাশে আমরা লিখতে পারি অনেক কিছুর সমষ্টিতে সংগঠিত বোঝালে। ওকে, এখন দেখি মেড, মেডের পর অফ দিতে পারি আমরা, দিতে পারি ফ্রম, ইউজ করতে পারি বাই, ইউজ করতে পারি আমরা ইন, ইউজ করতে পারি আপ অফ। এখন কখন কোনটা ইউজ করতে পারি একটু দেখে নিই। মেডের পর যদি দেখেন কোনো একটা উপাদানের কথা উল্লেখ আছে,
তখন উপাদানটা যদি দেখা যায় তাহলে এটা অফ। আর উপাদানের কথা উল্লেখ আছে কিন্তু উপাদানটা দেখা যাচ্ছে না, তাহলে সেখানে কি হবে? ফ্রম। আর যদি দেখেন মেডের পর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে, তাহলে এই মেডটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা তৈরি বোঝাচ্ছে, তখন সেখানে হবে বাই। প্রতিষ্ঠান দ্বারা তৈরি বা ব্যক্তি দ্বারা তৈরি বাই। আর যদি মেডের পর কোনো স্থানের কথা উল্লেখ থাকে, কোনো দেশ, কোনো জেলা, কোনো অঞ্চল, তাহলে সেখানে হবে ইন। আবার অনেক কিছু সমষ্টিতে যখন সংগঠিত বোঝায়, যেমন বললাম বাংলাদেশ ক্রিকেট টিমে 11 জন খেলোয়াড় নিয়ে গঠিত, তখন সেটা অনেক কিছু সমষ্টিতে। আর অনেক কিছু সমষ্টিতে বোঝালে সেটা হবে আপ। ক্লিয়ার? নেক্সট, এখন আমরা দুইটা এক্সাম্পল দেখি ফেলি। বেশি এক্সাম্পল এখন আমরা দেখবো না, দুইটা দেখি কষ্ট করে। এক নাম্বার লিখলাম কার্ড is made dash milk। আরেকটাতে লিখলাম this ring is made dash gold। এখানে কোনটাতে কি হতে পারে আপনারা ওই পাঁচটা কোশ্চেন অফ, ফ্রম, বাই, ইন, কোনটা কি হতে পারে একটু আনসার করেন। এই দুইটা অফ, ফ্রম, বাই, ইন, আপ অফ, একটু আনসার করার চেষ্টা করেন। আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে 30 সেকেন্ড। দেখেন কোনটা হয়, হবে বা হতে পারে। অপশন হচ্ছে অফ, ফ্রম, বাই, ইন, আপ অফ। অপশন অফ, ফ্রম, বাই, আপ অফ। আনসার করার চেষ্টা করেন, দেখি কোনটা হয়, হবে বা হতে পারে। মুহসিনাত মিথিলা ফ্রম অফ, ধন্যবাদ। তারপর দেখি অন্যদের কি মতামত। শাহরিন লিজা, ধন্যবাদ, ফ্রম অফ। তারপর অন্যরা দেখি আর কি মতামত। আমাদের সময় কিন্তু প্রায় শেষ। ওকে, তাহলে আমরা দেখি। হ্যাঁ, আমাদের এমডি ইকবাল হোসেন জয় ফ্রম অফ, এমডি আমিনুল ইসলাম ফ্রম অফ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহলে ধন্যবাদ আপনাদেরকে। এখন আমরা দেখি আনসার। প্রথম দেখেন এখানে কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। এখন কার্ড কি, মিল্কটা কি? এখানে কার্ড, কার্ড কি? দই, ছানা, আনসার দই। এখানে শূন্য তারপর কি এখানে মেড আছে, মেডের পর কি আছে? মিল্ক। মিল্কটা কি? কোনো স্থান, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, নাকি উপাদান? হ্যাঁ, এটা একটা উপাদান। এখন তাহলে এটা উপাদান দেওয়া আছে। এখন আমরা কিছুক্ষণ দেখছিলাম উপাদান থাকলে প্রেসেন্ট হবে অফ অথবা কি হবে? ফ্রম। যদি বলছিলাম উপাদানটা দেখা যায় তাহলে অফ, আর যদি দেখা না যায় তাহলে কি হবে? ফ্রম। কারণ যে সময় দই তৈরি হয়, দইয়ের মাঝখানে আমরা দুধ কিন্তু দেখতে পাই না, একটা তরল দেখতে পাই, একটা পানি জাতীয় কিছু একটা দেখতে পাই, কিন্তু দুধ কিন্তু এখানে দেখতে পাই না, তাহলে উপাদানটা দেখা যায় না। আর উপাদানটা যেহেতু দেখা যায় না, অবশ্যই এখানে আনসার হবে ফ্রম। ঠিক আছে? নেক্সট, দুই, দিস রিং ইজ মেড ড্যাশ গোল্ড। এখানে মেড আছে, মেডের পর আছে কি? গোল্ড। আর এখানে আছে দিস রিং, আংটি। অবশ্য আংটিটা কি দিয়ে তৈরি? স্বর্ণ। কারণ এটা স্থান না, এটা ব্যক্তি প্রতিষ্ঠান না, এটা উপাদান না, সরি ব্যক্তি প্রতিষ্ঠান না, এটা স্থানও না। তাহলে এটা কি? একটা উপাদান। এখন উপাদানটা দেখা যায় কিনা, এখন যে আংটিটা স্বর্ণের তৈরি, যে রিংটা স্বর্ণের তৈরি, অবশ্যই কিন্তু সেখানে আমরা স্বর্ণটা দেখতে পাই। আর যেহেতু এখানে দেখতে পাই, আর দেখতে পাইলে তখন সেখানে প্রেশারটা আসবে অফ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে তাহলে অনেক কষ্ট দিলাম, আজকে আর না, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো করে সবাই পড়বেন, প্রস্তুতি রাখবেন। আর যেহেতু আজকে হয়তো আপনাদের সার্কুলটা হয়ে যাবে খুব সম্ভবত, ও হয়ে গেছে, তাহলে আপনাদের এখন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিতে হবে।
আর এখন থেকে। আর একটা কথা বলবো, জীবনে মেধাবীরা সফল হয় যতটুকু, তার চেয়ে বেশি সফল হয় পরিশ্রমীরা। পরিশ্রমটা অব্যাহত রাখুন, ভালো কিছু হবে। দেখা হবে কোনো দিন। টিল দেন, বেস্ট অফ লাক।